মহিলা কলেজ চট্টগ্রাম বিবিএ অনার্স চতুর্থ বর্ষ ব্যবস্থাপনা বিভাগ এর ছাত্রীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, বর্তমান এই মহা দুর্যোগময় পরিস্থিতিতে তোমরা হয়তো অনেক উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে সময় অতিক্রম করছো। আসলে পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। আমাদের আরও সতর্কতা এবং আরও সচেতন হতে হবে, কারণ সতর্কতা ছাড়া আর কোনো বিকল্প এই মুহূর্তে আমাদের হাতে নেই। তোমরা নিশ্চয় লক্ষ্য করেছ, এই মুহূর্তে চট্টগ্রাম শহরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা খুবই দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তাই তোমরা আরও সচেতন হতে হবে। প্রয়োজন ছাড়া কোনো অবস্থাতে বাইরে যাবে না। ঈদের ছুটি গেল, এরপরে আমরা আবারও শুরু করলাম তোমাদের জন্য সেই অনলাইন ক্লাস। এই অনলাইন ক্লাসে তোমরা, আমি আশা করছি যে মনোযোগ দিয়ে করছো এবং আমাদের যে নির্দেশনাগুলি থাকছে সেগুলি বারবার অনুশীলন করছো। তো আজকের বিষয় নিয়ে আমি তোমাদেরকে বলতে চাই, আজকের বিষয় হচ্ছে ব্যাংক ব্যবস্থাপনা। আর আমি প্রদীপ দাস, ব্যবস্থাপনা বিষয়ের শিক্ষক। আজকে যে অধ্যায়টি আলোচনা করব সেটি এর আগেও আলোচনা হয়েছে একটু, তারই একটা অংশ আজকে আলোচনা করব। আজকের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে বিনিয়োগ ব্যাংক বা ব্যাংকিংয়ের ধারণা, বিনিয়োগ ব্যাংক বা ব্যাংকিংয়ের কার্যাবলী, কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্তির শর্তাবলী। মূলত এই কয়েকটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা একটু সতর্কভাবে খেয়াল করবে, কারণ বিনিয়োগ ব্যাংক এটা একটু নতুনত্ব। তো বিনিয়োগ ব্যাংক এর ধারণা বিশেষত শিল্প খাতে দীর্ঘমেয়াদে মূলধন সংস্থানের উদ্দেশ্যে গঠিত ও পরিচালিত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে বিনিয়োগ ব্যাংক বা ব্যাংকিং বলে। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনপ্রাপ্ত এই সকল ব্যাংক জনগণের সাথে সাধারণ ব্যাংকিং লেনদেন করে না, যেমন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেড। তাহলে এই ধরনের ব্যাংকগুলো সাধারণ ব্যাংকিং লেনদেন করে না। বিনিয়োগ ব্যাংক হচ্ছে এমন একটি ব্যাংক যেখানে আমাদের যে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, যে সকল আমাদের বাণিজ্যিক ব্যাংকগুলো আমরা দেখি সচরাচর, সেগুলোর মতো কাজ তারা করে না। জনগণের যে লেনদেন, আমানত গ্রহণ, তাদেরকে ঋণ দেওয়া, এই ধরনের সাধারণ লেনদেন তারা করে না। চেকের মাধ্যমে, জমার রসিদের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো লেনদেন করে থাকে, কিন্তু বিনিয়োগ ব্যাংক এই ধরনের নিয়মিত লেনদেন করে না। যদিও এগুলোকে ব্যাংক বলা হচ্ছে, কিন্তু এগুলি মূলত আর্থিক প্রতিষ্ঠান। এগুলোর নামের সাথেও অনেক ক্ষেত্রে ব্যাংক কথাটি থাকবে না। এগুলো হচ্ছে অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান। এই কারণে ব্যাংকের মতো এদের কার্যক্রম হওয়ায় কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিয়ে এদের কার্যক্রম পরিচালনা করতে হয়। তাই এগুলোকে বলা হচ্ছে ব্যাংক। তাহলে বিনিয়োগ ব্যাংক হচ্ছে এমন এক ধরনের ব্যাংক যা শিল্প খাতে দীর্ঘমেয়াদে মূলধন বিনিয়োগ করে এবং জনগণের সাথে অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের মতো সাধারণ ব্যাংকিং লেনদেন করে না। তাহলে এই ধরনের ব্যাংকগুলি কী ধরনের কার্যাবলী সম্পাদন করে সেটাই আজকে আমরা একটু দেখব। এই সকল ব্যাংক
প্রথম যে কাজটি করে যে অবলেখক হিসেবে কাজ করে। অবলেখক কি? যে সকল প্রতিষ্ঠান অন্য কোনো প্রতিষ্ঠানের শেয়ার বিক্রয়ের দায়িত্ব গ্রহণ করে তাদেরকে বলা হয় অবলেখক। তাহলে এই সকল বিনিয়োগ ব্যাংক প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার বিক্রয়ের দায়িত্ব গ্রহণ করে থাকে। এরপর দ্বিতীয় কাজ যেটি, সেটি হচ্ছে লেনদেনে অংশগ্রহণ। এই সকল বিনিয়োগ ব্যাংক শুধুমাত্র অবলেখক হিসেবে দায়িত্ব পালন করে না, তারা নিজেরাও বিভিন্ন কোম্পানির শেয়ার ক্রয় করে থাকে। এমনকি প্রতিষ্ঠানের পক্ষ অর্থাৎ তাদের সদস্য প্রতিষ্ঠানের জন্য তারা লেনদেন করে থাকে। এই জন্য তারা বিভিন্ন কোম্পানির আর্থিক অবস্থা, অভ্যন্তরীণ পরিচালনা ইত্যাদি বিষয় সম্পর্কেও খোঁজখবর নিয়ে থাকে। এরপর আছে মাধ্যমিক বাজারে লেনদেন। শেয়ার বাজারের সদস্য হয়ে শেয়ার ক্রয় বিক্রয় করে থাকে। অর্থাৎ মাধ্যমিক বাজার হচ্ছে আমাদের দেশে যে দুটি শেয়ার বাজার আছে তাদেরকে মাধ্যমিক বাজার বলা হয়। কারণ একটি কোম্পানি যখন বাজারে প্রথম শেয়ার ছাড়ে, সেটি ব্যাংকের মাধ্যমে শেয়ার বিক্রয় করে। পরবর্তীতে শেয়ারগুলো এই শেয়ার বাজারের মাধ্যমে লেনদেন হয়ে থাকে। দ্বিতীয় ধাপে শেয়ারগুলো শেয়ার বাজারে লেনদেন হয় বিদায় এই ধরনের শেয়ার বাজারগুলোকে বলা হয় মাধ্যমিক বাজার। বিনিয়োগ ব্যাংক সংক্রান্ত যে সকল আর্থিক প্রতিষ্ঠান রয়েছে তারা এই শেয়ার বাজারের সদস্যপদ গ্রহণ করে এবং নিজেদের জন্য বিভিন্ন শেয়ার ক্রয় করে থাকে। একইভাবে সদস্য প্রতিষ্ঠান যেগুলি আছে অর্থাৎ বিনিয়োগ ব্যাংকের সদস্য যে সকল প্রতিষ্ঠান রয়েছে সে সকল প্রতিষ্ঠানের পক্ষ হয়েও কমিশনের ভিত্তিতে তারা শেয়ার বাজারে শেয়ার ক্রয় বিক্রয় করে থাকে। তাহলে অবলেখক হিসেবে কাজ করে, লেনদেনে অংশগ্রহণ করে, আবার মাধ্যমিক বাজারেও শেয়ার ক্রয় বিক্রয় করে। এর পরবর্তীতে আমরা যে কাজ দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বিনিয়োগকারীদের পক্ষে হিসাব পরিচালনা করা। ক্ষুদ্র বিনিয়োগকারীর বিনিয়োগ হিসাব খোলে এবং তাদের পক্ষে বিভিন্ন লেনদেন করে থাকে। অর্থাৎ বিনিয়োগ ব্যাংকগুলোর যে সকল প্রতিষ্ঠান সদস্য হিসেবে থাকে তাদেরকে এই বিনিয়োগ ব্যাংকে একটি বিনিয়োগ হিসাব খুলতে সুযোগ দেয়। এই বিনিয়োগ হিসাবের মাধ্যমে তাদের পক্ষ হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে তারা লেনদেন করে থাকে। এতে সদস্য প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকে। এরপর আছে যোগাযোগ রক্ষা। কাজের সুবিধার জন্য অন্যান্য প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রক্ষা করে। অন্যান্য প্রতিষ্ঠান বলতে সেখানে বিনিয়োগ ব্যাংকের সমজাতীয় অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে বোঝানো হচ্ছে। অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রক্ষা করে তারা বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করে থাকে। এরপর আমরা যে কাজটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সিন্ডিকেট সৃষ্টি। বড় প্রকল্পে বিনিয়োগের জন্য এই ধরনের সিন্ডিকেট সৃষ্টি করা হয়ে থাকে। সিন্ডিকেট হচ্ছে কয়েকটি প্রতিষ্ঠান মিলে একটি জোট গঠন করা। এই জোট গঠন করার উদ্দেশ্য হচ্ছে ব্যবসায়িক সুবিধা গ্রহণ করা। ব্যবসায়িক সুবিধার জন্য, অর্থাৎ যেহেতু এগুলো বিনিয়োগ ব্যাংক, তারা বিভিন্ন প্রতিষ্ঠানের বিনিয়োগ করে থাকে, মূলধন বিনিয়োগ করে থাকে। অনেক প্রতিষ্ঠান আছে যেগুলি অনেক বড় বিনিয়োগ করতে হয়,
হাজার হাজার কোটি টাকা। এত কোটি টাকা বিনিয়োগ করা একটিমাত্র বিনিয়োগ ব্যাংকের পক্ষে অনেক সময় সম্ভব হয় না। তখন তারা সমাজাতীয় আরও কয়েকটি প্রতিষ্ঠানকে সাথে নেয়, নিয়ে একটা জোট গঠন করে। এই জোটের মাধ্যমে তারা ওই প্রতিষ্ঠানে হাজার কোটি টাকা বিনিয়োগ করে। তাহলে এই বিনিয়োগ সুবিধা পাওয়ার জন্যই মূলত সিন্ডিকেট করে। সিন্ডিকেট করে তারা বিভিন্ন কাজ সম্পাদন করে এবং এর জন্য অনেক সময় নিজেও সিন্ডিকেটের প্রধান হতে পারে, আবার অনেক সময় সে নিজে সিন্ডিকেটের সদস্যও হতে পারে। এরপর আমরা যে কাজটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে তহবিল ব্যবস্থাপনা। সহায়তাকারী প্রতিষ্ঠানের তহবিল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এর দায়িত্ব। অর্থাৎ যে সকল প্রতিষ্ঠান বিনিয়োগ ব্যাংকের সদস্য, তাদের যে তহবিল সেটা কোন কোন উৎস থেকে সংগ্রহ করলে ভালো হবে, কিভাবে বিনিয়োগ করলে ভালো হবে, কিভাবে পরিচালনা করলে ভালো হবে ইত্যাদি বিষয় তারা দেখাশোনা করে থাকে। এরপর আছে কোম্পানি পরিচালনা। বিনিয়োগ ব্যাংক বিভিন্ন কোম্পানির শেয়ার ক্রয় করে থাকে, ফলে বিনিয়োগ ব্যাংক বিভিন্ন কোম্পানির মালিকানা অর্জন করে। যেহেতু বিনিয়োগ ব্যাংক অন্যান্য প্রতিষ্ঠানের মালিকানা অর্জন করে, সেই হিসাবে তারা পরিচালনায় বিভিন্ন সময় সিদ্ধান্ত গ্রহণের সময় তারা অংশগ্রহণ করে থাকে। এমনকি কোনো কোনো কোম্পানির পূর্ণাঙ্গ পরিচালকের দায়িত্বও তারা গ্রহণ করে থাকে। এরপর আছে ঝুঁকি নিয়ন্ত্রণ। ঝুঁকি কমানোর উদ্দেশ্যে এই সকল বিনিয়োগ ব্যাংক বিভিন্ন ধরনের ঝুঁকি নিয়ন্ত্রণকারী বা ঝুঁকি হ্রাসকারী বিভিন্ন সার্টিফিকেট বা কুপন প্রচার করে এবং বিক্রয় করে। এর মধ্যে ফিউচার অপশন নামে দুটি বিনিয়োগ সার্টিফিকেটের নাম উল্লেখযোগ্য। তাহলে বিনিয়োগ ঝুঁকি কমানোর জন্য এই সকল ব্যাংক অন্যান্য খাতেও বিনিয়োগ করে থাকে। এরপর যে কাজটি আমরা দেখতে পাচ্ছি যে সর্বশেষ যে একত্রীকরণ ও অধিগ্রহণ। অধীনস্থ প্রতিষ্ঠানগুলোর কাজ গতিশীল করার জন্য এই ধরনের একত্রীকরণ বা অধিগ্রহণ করা হয়ে থাকে। অর্থাৎ কতগুলো প্রতিষ্ঠান, সমজাতীয় প্রতিষ্ঠানকে একীভূত করা হয় অথবা তাদেরকে মালিকানা সত্ত্ব গ্রহণ করা হয়। তাহলে আমরা মোটামুটি বিনিয়োগ ব্যাংক অর্থাৎ যে সকল বিনিয়োগ আর্থিক প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর মোটামুটি প্রধান প্রধান কাজগুলো লক্ষ্য করলাম এবং সেগুলো উল্লেখ করলাম। তোমরা দেখবে বিভিন্ন বইতে এর বাইরেও আরও কাজের কথা উল্লেখ থাকতে পারে। এরপরে আমরা আরেকটি টপিকস নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের সদস্য হতে গেলে এই সকল ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে যে শর্ত পূরণ করতে হয় সে শর্তগুলো। কেন্দ্রীয় ব্যাংকের সদস্য হতে গেলে এই সকল ব্যাংকে প্রথমে একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন সংগ্রহ করতে হবে। সে মূলধনের পরিমাণ হচ্ছে 400 কোটি টাকা। এর পরে কেন্দ্রীয় ব্যাংকে জমা। এই সকল ব্যাংক সাধারণ সঞ্চয়ী এবং স্থায়ী আমানত হিসাবে যে অর্থ সংগ্রহ করে তার 6.5% অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। এরপর আছে তরল সম্পদ সংরক্ষণ। তরল সম্পদ হচ্ছে যে সকল সম্পদ দ্রুত নগদ অর্থে পরিণত করা যাবে
সেগুলোকে বলা হয় তরল সম্পদ। যে সকল প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংকের সদস্য হতে চায় তাদেরকে তাদের মোট আমানতের শতকরা 13% এই ধরনের তরল সম্পদ হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হবে। এর মধ্যে যেমন শেয়ার আছে, ডিবেঞ্চার আছে, বন্ড আছে ইত্যাদি। তারপর আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ব্যাংক কোম্পানি বা সংস্থা। কেন্দ্রীয় ব্যাংকের সদস্য হতে হলে অবশ্যই কোনো না কোনোভাবে সে কোম্পানি আইনে নিবন্ধিত হতে হবে। সেটি ব্যাংকও হতে পারে অথবা কোনো আর্থিক প্রতিষ্ঠানও হতে পারে। এরপর আছে সাপ্তাহিক প্রতিবেদন। এই সকল ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান প্রতি সপ্তাহে যে অর্থনৈতিক লেনদেন করে থাকে বা আর্থিক লেনদেন করে থাকে তার একটি বিবরণী কেন্দ্রীয় ব্যাংকে প্রতি সপ্তাহে জমা দিতে হবে। সততার নিশ্চয়তা, আমানতকারীদের স্বার্থ রক্ষা করার জন্য তাদেরকে প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি দিতে হবে। এরপর আছে নির্দেশ পালন। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন সময় তার সদস্য ব্যাংক বা সংস্থাগুলোকে বিভিন্ন পরামর্শ ও নির্দেশনা দিয়ে থাকে। এই সকল পরামর্শ ও নির্দেশনা সকল সদস্য ব্যাংক বা সংস্থাকে যথাযথভাবে মেনে চলতে হবে, অন্যথায় তাদেরকে শাস্তি ভোগ করতে হবে। তাহলে কেন্দ্রীয় ব্যাংকের সদস্য হতে গেলে কমপক্ষে এই শর্তগুলো পালন করতে হবে, তাহলে কেন্দ্রীয় ব্যাংকের সদস্য হতে পারবে। তাহলে মোটামুটি আমরা প্রায় আলোচনার শেষ পর্যায়ে। তোমরা বাসায় বসে এটি আরও ভালোভাবে পড়ে নিবে। এখানে আরও দেখবে বিভিন্ন যেমন সমবায় ব্যাংক আছে, ইলেকট্রনিক ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং ইত্যাদি আরও বেশ কয়েকটি ব্যাংকিং সংক্রান্ত নিয়ম সেখানে আলোচনা আছে, ধারণা দেওয়া আছে, সেগুলো এর মধ্যে তোমরা পড়ে নিবে। তাহলে তোমরা ভালো থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।